আমার ওই মেয়ে একদিন ঘুরে দাঁড়াবে। ও ডাক্তারি পাশ করে নিজের পায়ে দাঁড়িয়ে ও আব্বুর মুখোমুখি হবে। আমি শুধু সেই দিনটার জন্য বেঁচে আছি, শুধু সেই দিনটার জন্য। যতই বাধা আসুক না কেন শবনমের জীবনে, শবনম যাতে মানুষ হতে পারে, ও যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, ও যাতে একদিন ঘুরে দাঁড়িয়ে নিজের বাবার মুখোমুখি হয়ে প্রশ্ন তুলতে পারে, তার জন্য আমার হাত সবসময় শবনমের মাথায় থাকবে। আমি ওকে সবসময় পথ দেখিয়ে নিয়ে যাব, আপনি একদম চিন্তা করবেন না। হ্যাঁ, স্বামী হিসেবে হয়তো অফিসিয়ালি আমি ওর দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে পারছি না, কিন্তু একজন স্বামী যা করে তার থেকে অনেক বেশি করব আমি শবনমের জন্য। এতটুকু কথা দিলাম আপনাকে। আরেকটা কথা মনে রাখবেন, যতক্ষণ আমি আছি ততক্ষণ শবনমকে কোনো বিপদ ছুঁতে পারবে না। বিয়ে করে সুখী হ, ভালো থাক, এই প্রার্থনা করি। তুমি যে বিয়ে করে সুখী হওয়ার কথা বলছো রঞ্জা পিসি, সেই বিয়েটা করে যে আমি কোনোদিনও সুখী থাকবো না সেটা তুমি খুব ভালো করেই জানো। তবু এই কথাটা যখন বললে, ধরে নিলাম তোমার হয়তো আমার উপর অভিমান হয়েছে, সেই অভিমান থেকে এই কথাটা বলছো। রঞ্জা পিসি, তোমাকে আবারও বলছি, বিয়েটা কিন্তু একটা যৌথ সিদ্ধান্তের ব্যাপার। এই বিয়েটা যে শুধুমাত্র আমার একার সিদ্ধান্তে হচ্ছে না, সেটা তোমরা আমাকে দেখে বুঝতে পারছো না? আজকে যদি সেটাই হতো তাহলে আমাকে এইভাবে একটা মিথ্যে ফর্মাল বিয়ের মধ্যে যেতে হতো। যা মিথ্যে সেটাকে এইভাবে ঘাড় পেতে মেনে নেওয়ারই বা কি আছে? যদি তুই মনে মনে বুঝতেই পারিস যে রোহিণীর সঙ্গে কোনো দিন তোর সম্পর্কটা ঠিক থাকবে না, তাহলে রোহিণীকে মুক্তি দিলেই পারতিস। এটা তো রোহিণীকেও ঠকানো হচ্ছে। আমি হয়তো তোমাকে কথাটা পরিষ্কার বলতে পারিনি রঞ্জা পিসি, কারণ আমি একজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আমি কাউকে কিছু খুলে বলতে পারবো না, তাই তোমাকেও কিচ্ছু বলতে পারছি না। তোমার যদি মনে হয় যে আমি দোষ করেছি, আমার এর মধ্যে দোষ আছে, তাহলে তুমি আমাকে দোষী বানিও। আর এই দোষের জন্য যদি আমার শাস্তি প্রাপ্য হয়, তাহলে তুমি তোমার ঈশ্বরের কাছে আমার শাস্তি দাবি করো। যশ, ভুল বললাম কিছু? একটা মেয়ে যখন একটা ছেলেকে ভালোবেসে ফেলে না, মেয়েটা তার ভালোর জন্য সব কিছু করতে পারে, তার প্রাণটাও অবলীলায় দিয়ে দিতে পারে। আরো একটা জিনিস পারে, অপেক্ষা, অন্তহীন অপেক্ষা। সেই অপেক্ষার ডাকে কেউ সাড়া দেবে কিনা সেটা না জেনেও পারে। দিন, মাস, বছর পেরিয়ে মানুষটা মৃত্যুর দরজায় পৌঁছানো অবধি একটা মেয়েই পারে তার জন্য অপেক্ষা করতে। আমি আমার জীবন দিয়ে জানি। তুমি নিজের জীবনটা এরকম অন্তহীন অপেক্ষায় কাটাচ্ছ বলে হয়তো আজকে তুমি আমাকে এই কথাটা বললে, কিন্তু রঞ্জা পিসি, আমিও তোমাকে আজকে একটা ছোট মুখে বড় কথা বলে যাচ্ছি। আজকে আমি শবনমের কথা শুনতে বাধ্য হচ্ছি, কিন্তু একদিন এরকম আসবে যেদিন শবনম শুধু আমার কথা শুনবে। একদিন এরকম আসবে যেদিন আমার এই অপেক্ষা সার্থক হবে। আমিও মৃত্যুর দরজা পর্যন্ত অপেক্ষা করতে রাজি রঞ্জা পিসি। অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করা ঠিক হবে না, বুঝলি? সন্ধ্যা নামছে, এটাতেই ভয় পাচ্ছিলাম। তুই যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকা ক্রস করে বেরিয়ে যা। তুমি ভয় পেও না, আমার কাছে গাড়ি আছে, আমি 5-10 মিনিটের মধ্যে এই এরিয়া ক্রস করে বেরিয়ে যাব। ওরা তো এখন আশেপাশে কেউ কোথাও নেই, বরং তোমরা এখান থেকে চলে যাও। আমার তোমাদেরকে নিয়ে টেনশন হচ্ছে। আমি তোমাদেরকে ফোন করে নেব, খোঁজ নেব তোমরা ঠিক মতন পৌঁছেছো কিনা। আসছি। আপনার মেয়ের জন্য যদি আমি সব করতে পারি, তাহলে আপনার মেয়ের চাওয়ার জন্য আমি সব করতে পারি। আসছি।
কি বলছে? সুইচ অফ, কন্টিনিউয়াসলি সুইচ অফই বলে যাচ্ছে। আচ্ছা, ফোনে চার্জ নেই এমন কি হতে পারে? ফোনে যদি চার্জ না থাকে আঙ্কেল, তাহলে ও গাড়িতে এসে ফোনটা চার্জ নিয়ে নিতে পারতো তো। পারতো কিনা তুমি বলো? এতক্ষণ ধরে ফোন ধরছে না, এখন আবার ফোন সুইচ অফ, কিরম টেনশন হয় বলো তো? ওই গ্রামে গেলে ওর জন্য কতটা বিপদ অপেক্ষা করে রয়েছে ও কি জানতো না? আমি কিন্তু বারবার বলছি আমার ছেলেটার যদি কিছু হয়ে যায়। কি লাভ আন্টি বলো, কি লাভ এই কথাগুলো বলে? কি লাভ? তোমার ছেলের কিছু হয়ে গেলে তুমি হাজার চেষ্টা করলেও পারবে ছেলেটাকে ফিরিয়ে আনতে? পারবে না তো। ওরা কতটা নটোরিয়াস তুমি জানো? ওরা চাইলে তোমার ছেলেটাকে মেরে ফেলতে পারে। রোহিণী, আই এম সরি, রিয়েলি ভেরি সরি। ধর ধর, দেখছো তো দেখছো? হ্যাঁ, বাড়িতে কি অশান্তি এনে ফেলেছে মেয়েটা একবার দেখতে পাচ্ছ? বাড়ির ছেলেটার জীবনটা তো একবার ধ্বংস করে চলে গেছে। আমার মাথা ফাতা গরম হয়ে যাচ্ছে। আমি এতক্ষণ নিজেকে ঠান্ডা রেখেছিলাম। এই তুমি এতক্ষণ ধরে ন্যাকামি করে কেন বলনি যে ও তোমাদের গ্রামে গেছিল? কেন বলনি বলো? হ্যাঁ, তোমার কাছে কোনটা বড়? কোনটা বড়? তোমার কাছে এটা বড় না? তুমি ওর কাছে প্রতিশ্রুতিবদ্ধ না? ওর জীবনটা বড়, যশের জীবনটা বড়? বলো আমাকে, বলো। আন্টি, আন্টি তুমি একটা কাজ করো, তুমি বরং দাদু ভাইদিকে ফোন করো, আমার কথা শোনো। আমি ওই বাড়িতে আমি কোনোদিন কখনোই ফোন করব না, কোনোদিন না। বেশ, যখন আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না তখন ফোনটা আমিই করছি। আমার ছেলে বিপদের থেকে তোমার ইগোর দামটা বেশি, সেটা আমার জানা ছিল না। তুমি আমাকে একদম দোষ দিও না, আমাকে দোষ দিও না। সব কিছুর জন্য দায়ী, সব কিছুর জন্য দায়ী এই মেয়েটি। এই মেয়েটি ওই আমার ছেলেটাকে গ্রামে পাঠিয়েছে। আমি কেন পাঠাতে যাবো আন্টি? আমি জজদাকে কিন্তু কোথাও পাঠাইনি। জজদা নিজেই গেছে নেমন্তন্ন করতে, বিয়ের নেমন্তন্ন। শাট আপ, শাট আপ। তুমি তো জানতে যশ গেছে, এতক্ষণ আমাদের বলনি কেন? আমরা কেউ না কেউ যেতাম ওর সাথে, যেন আমার ছেলে কোনো বিপদে না পড়ে। তুমি জানো না ওখানে কি অবস্থা হয়ে রয়েছে? তুমি তো এটাও জানে তোমার গ্রামের লোকেরা এখানে এসে কি অবস্থা করে গেছে, কি অশান্তি করে গেছে। তারপরেও কেন বলনি? কেন বলনি? সবকিছু জানার পরেও তুমি এতক্ষণ আমাদের কাউকে কিচ্ছু বললে না। ওই যে প্রতিশ্রুতিবদ্ধ। বলো আন্টি, এবার বলো, এত কিছুর পরেও তোমরা যদি ওকে এই বাড়ি থেকে বার করে না দাও, তোমাদের জন্য আগামী দিনে আর কি কি বিপদ ওয়েট করছে, আর কি কি সর্বনাশ এ বাড়িতে হবে তোমরা ধারণাও করতে পারছো না। দাদা, দাদা আমি বলছি আপনি একবার ফোন করে দেখুন না। করছি। রিং হচ্ছে, ধরছে না। টেনশন করো না, হয়ে যাবে। একবার রঞ্জাকে ফোন করুন না, ওকে জিজ্ঞেস করুন না যে যশ ওখান থেকে কখন বেরিয়েছে। তুমি রঞ্জন মোবাইলে, রঞ্জাকে? রঞ্জন মোবাইলে ফোন। হ্যালো, হ্যালো, তোর বর্দা বলছি। কখন থেকে রিং হচ্ছে, ফোনটা তুলছিস না কেন? বর্দা, আমি এইমাত্র বাড়ি ঢুকলাম। বলো। কি জন্য ফোন করেছিস সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস। যশ এসেছিল বর্দা, আমাদের নেমন্তন্ন করে গেছে, নেমন্তন্ন চিঠিও আমরা পেয়েছি। তুমি থামো, ফোনটা আমাকে দাও, ফোনটা আমাকে দাও। কি হলো? কি করছো? হ্যালো, শোনো, এটা বড় কথা নয় যে যশ তোমাদের নেমন্তন্ন করতে গেছে। শোনো, তোমরা আসবে কি আসবে না তোমাদের ব্যাপার। আমরা তোমাদের নেমন্তন্ন করার কথা ভাবিও নি আর বলিও নি। যারা আমার ছেলের এত বড় সর্বনাশ করেছে তাদের আত্মীয় বলে আমি স্বীকারই করি না। বৌদি, আমরা তো বলিনি তোমার ছেলের বিয়েতে আমাদের নেমন্তন্ন করো। যশ যদি আমাদের নেমন্তন্ন করে যায় তাতে আমাদের কি করার আছে বলো তো? রে, এমন করে আমার ছেলেটাকে হিপনোটাইজ করেছো যে আমার ছেলেটা সবকিছু। যাই হোক, কখন বেরিয়েছে ওখান থেকে?
আধ ঘন্টা হবে। আমরা গ্রামের শেষ মাথা অব্দি যশকে পৌঁছে দিয়ে এসেছিলাম, তারপরে যশ গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। ও ফোনটা ধরছে না কেন? ফোনটা সুইচ অফ কেন? তা তো জানি না বৌদি, কিন্তু যশের তো একটা ফোন এসেছিল, ও তো তখন ফোন ধরেও ছিল। যাই হোক যাই হোক যাই হোক, তোমাকে একটা কথা আমি বলে দিচ্ছি, আমার ছেলের যদি কোনো বিপদ হয় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। কি আশ্চর্য বৌদি, শুধু শুধু আমাদের হুমকি দিচ্ছ কেন? আমি কি বলেছিলাম যশকে আসতে? আমরা কেউ বলিনি। যশ যদি আমাদের বাড়িতে আসে আমরা কি করব? আশা করি যে কথাটা আমি বলেছি বুঝতে পারছো। অত্যন্ত ভরসা করে আমার ছেলেকে পুজোর সময় পাঠিয়েছিলাম ঘুরতে। আমার ছেলেটা নিজের প্রাণ হাতে করে, শুধু নিজের প্রাণ কেন, সঙ্গে করে একটি মেয়েকেও নিয়ে এসছে। আর সেই মেয়েটির জন্য আমার ছেলে আর ছেলের বউয়ের মধ্যে অত্যন্ত গন্ডগোল শুরু হয়ে গেছে। এখন আমার ছেলের গায়ে যদি আঁচড়ও লাগে না, আমার রুদ্র মূর্তি দেখতে পাবে কিন্তু তুমি। তোমার মূর্তি আমার দেখা আছে, তোমার রুদ্র রূপও আমি দেখেছি। তোমার রুদ্র রূপ দেখতে গিয়ে যশের কোনো ক্ষতি হোক তা আমি স্বপ্নেও ভাবতে পারি না বৌদি। আর তাছাড়া আমি তোমার রুদ্র মূর্তি দেখে কি করব বলো তো? আমি তো তোমাদের কোনো সাথে পাশে থাকি না। তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় থাকি। বৌদি, যশের এখন বিয়ে হচ্ছে, যশের বউকে নিয়ে তোমরা সুখে শান্তিতে ঘর সংসার করো। এর থেকে বেশি যশের কাছে আমি আর কিচ্ছু চাই না। এ মা, যশ যেন ভালো থাকে তার উপায় তুমিই তো বার করে দিয়েছো। একটা মেয়েকে ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছো, নিয়ে চলে এসছে। একটা মেয়েকে বিপদের হাত থেকে যশ বাঁচিয়েছে, আর এই কাজটা করেছে বলে পিসি হিসেবে আমি গর্ববোধ করি বৌদি। এই তুমি এত বড় বড় কথা বলবে না তো সবসময়। এখানে তো বড় ছোটর কোনো কথাই নেই বৌদি। ফোন তো তুমি করেছো, কথা তুমি বলছো। তোমার যদি কথা হয়ে গিয়ে থাকে তাহলে তুমি ফোনটা রেখে দিতে পারো। বড়রা কথা বললে তাদের মুখের ওপর ফোন কেটে দেওয়ার মতো শিক্ষা তো আমি এই বাড়িতে পাইনি বৌদি। এত বড় বড় কথা বলে, এত বড় বড় কথা। একে যশ নাকি উদ্ধার করে এনেছে, তাই জন্য তার পিছনে একদম গর্ববোধ করছে। উফ, আর পাচ্ছি না আমি। কেন গর্ববোধ করবেন না আন্টি? ওনার নিজের জীবনটা তো কোনো কালেই সোজা পথে চলেনি। যা শুনেছি নিজের জীবনটা তো কেচ্ছা কেলেঙ্কারিতে ভর্তি। উনি তো সেসবই অভ্যস্ত। রোহিণী, রোহিণী, রঞ্জা আমার বোন, সম্পর্কে তোমার পিসি হয়। তার সম্পর্কে এই ধরনের কথা শুনতে আমি ঠিক অভ্যস্ত নই। হ্যাঁ, তোমার যতই রাগ হোক, বাট কন্ট্রোল ইয়োর সেলফ। তুমি এমন কোনো কথা বলো না যাতে তোমার সম্পর্কে আমার ধারণাটা পাল্টে যায়, সেটা আমি চাই না। আন্টি, রঞ্জা পিসি কি বললো জজদা? ওকে বলো, ওকে বলো, ওকে সবার আগে বলো। ওকে তো সবার আগে জানতে হবে না না যশ কোথায়। এই তুমি এখান থেকে যাও, যাও 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 যাও। তোমার দেখলে না আমার কেমন গা জ্বালা জ্বালা করছে। প্লিজ যাও এখান থেকে, যাও। আরে যাও। দিদি ভাই, কি কি বললো ওরা ফোনে? কি আবার বলবে? আধ ঘন্টা হয়ে গেছে বেরিয়েছে, বোধহয় ফোনে চার্জ নেই। চার্জটা কেন নেই আন্টি? আমি তো সেটাই বুঝতে পারছি না। যশের ফোনে কেন চার্জ নেই? আর যদি চার্জ নাই থাকে তাহলে গাড়িতেও চার্জটা কেন দিচ্ছে না? আমার সাথে কথা বলার জন্য ফোনে নাই চার্জ দিই, শাবনামের সঙ্গে কথা বলার জন্য তো দিতে পারে। রোহিণী, না,
আর কোনো আহরণী নয় রাহুলদা, আমি আর শুনবো না। তুমি সবটা জানো, সবটা বুঝতে পারছো, আর আটকাবে না আমায়। রোহিণী, এখনো বলছি, যদি নিজের ভালো চাস তো এই মেয়েটাকে বাড়ি থেকে বের কর, না হলে কিন্তু তোর জীবন অমানিসা করে ছেড়ে দেবে, এ আমি বলে রাখলাম। অত সোজা নাকি? বাড়ির সব লোক কি মরে গেছে? আমরা কি মরে গেছি নাকি? ওর অত ক্ষমতা, ওইটুকু একটা মেয়ে আমাদের সকলকে হারিয়ে দেবে। এই শোনো, এখনো পর্যন্ত যা করেছে না তাতে তো ও সোজা করেই দেখিয়ে দিয়েছে যে ও কি করতে পারে। বৌমা, যশকে একবার বাড়িতে ফিরতে দাও। আজ ওর সঙ্গে সামনাসামনি বসে কথা বলে নিতে হবে। আমি তো অন্তত মেনে নেবো না যে আমার ভাইটা, যার সামনে বিয়ে, সে তার জীবনটাকে নিয়ে এইভাবে ছেলে খেলা করছে, এইভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছে একটা গভীর খাদে। সেটা আমি মেনে নেব না। আসুক, কথা বলি, বোঝাপড়া তো করতেই হবে। একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, সবটা তো ওর মতেই হচ্ছে। মানে আজ বাদে কাল ওর যে স্ত্রী হবে সেই রোহিণীকে ও কেন এতটা সাফার করাচ্ছে? আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। এর উত্তরটা আমি ওর কাছে আজকে চাইবই। তুমি বলবে আর অমনিও বলে দেবে বিয়েটা ক্যান্সেল করে দাও। ওর মুখে এখন কিছু আটকায় না গো। অত সোজা নাকি? সত্যি ভাগ্যে রেজিস্ট্রি হয়ে গিয়েছিল, নাহলে এই মেয়ে যেভাবে ওর মাথাটা খেয়েছে এ কথা বলতেই পারতো। তোমাকে কি আর আমি এমনি এমনি বলেছি আন্টি? আমি তো সবটা জেনে বুঝে তবেই তোমাকে বলেছি। এই রোহিণী, আমরা তাহলে আসি। হ্যাঁ এসো, আমি এখন থাকবো এখানে। আমি যশের সঙ্গে দেখা করে তারপরে ফিরবো। কাল তো তোর সাথে দেখা হবে না, সেই একবার বিয়েতেই দেখা হবে। যাকে অল দ্য বেস্ট। দেখ, যদি কোনো বিপদের খবর টবর পাস তাহলে আমাকে জানাস। দেখ, যশ আমার সঙ্গে যেমনই ব্যবহার করুক না কেন, তুই তো আমার বন্ধু, আর যশকে এখন আমি বন্ধুই মানি। তাই যশের যদি কোনো বিপদ ঘটে তাহলে আমি আমার নিজের প্রাণের ভয় তুচ্ছ করেও ছুটে যেতে রাজি আছি। বিপদের কথা আর বলিস না রে। এখন সিরিয়াসলি মন থেকে প্রে কর যেন ও তাড়াতাড়ি ফিরে আসে ভালোই ভালোই। ফিরে আসবে, যশ ভালোভাবেই ফিরে আসবে। ও তো আধ ঘন্টা আগে বেরিয়েছে, তো একটু তো সময় লাগবেই আসতে, তাই না? ওর তো কোনো বিপদ হয়নি, ওরা গ্রামের সীমানা পর্যন্ত ওকে ছেড়ে দিয়ে এসছে। হ্যাঁ, একটু সময় লাগবে, আমাদের ঘন্টা দুয়েক অপেক্ষা করতে হবে, এই যা। কিন্তু ফোনের চার্জটাও দেয়নি কেন? হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি না। তুমি ঠিকই বলেছো রোহিণী, যে ছেলেটা সর্বক্ষণ ফোনের ব্যাকআপ নিয়ে ঘুরে, সিগন্যাল না থাকলে ছটফট করে, সেই ছেলেটা আজকে ফোনের চার্জ না থাকা সত্ত্বেও কেন? তুমি খুব ভ্যালিড প্রশ্ন তুলেছো রোহিণী। জস্তা, তাড়াতাড়ি ফেরো জস্তা। তোমার কোনো বিপদ হয়নি তো? সত্যি তো? ফোনে চার্জটা কেন দিচ্ছ না তুমি? তুমি কি বুঝতে পারছো না যে আমি কি ভীষণ টেনশন করছি? তোমাকে তো কতবার বারণ করেছিলাম, শুধু তোমার জন্য আমাকে কত কথা শুনতে হচ্ছে বলো তো। আমি কি করে সব সহ্য করছি তা আমিই জানি। শুধু তোমার মুখের দিকে তাকিয়ে জস্তা, তোমার ভালোবাসার শক্তিতে আমি সব হজম করছি, সব কিছু। শুধু তুমি নিশ্চিন্তে ফিরে এসো। জস্তার একদিন পরে তোমার বিয়ে। সত্যি তো? রোহিণীদি তো চিন্তা করবেই, সবারই তো চিন্তা করার কথা। তুমি ভালোভাবে ফিরে এসো জস্তা, ফিরে এসো। আমার না বড্ড টেনশন হচ্ছে। প্লিজ জস্তা, প্লিজ তুমি ভালোভাবে ফেরো শুধু। আল্লাহ, আমার জন্য না হোক, রোহিণীদির জন্য তো তুমি জস্তাকে ফিরিয়ে দাও। আল্লাহ, জস্তার যেন কোনো বিপদ না হয়।
তুমি আমাকে হাজার বিপদে ফেলো আল্লাহ, ওর যেন কোনো বিপদ না হয়, না হয় আল্লাহ।